আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা কয়েক মাস আগে থেকে আমার এক কাজিনের সাথে ঘটে চলেছে। সত্যি বলতে ঘটনার কিছু অংশের প্রত্যক্ষদর্শী আমি নিজেই। তবে ঘটনায় যাবার আগে কয়েকটা কথা বলে নিতে চাই, যাতে করে ঘটনাটি শোনার সময় আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিছুদিন আগে আমি আমাদের অফিসিয়াল গ্রুপে উইজা বোর্ড নিয়ে একটা পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম একটা ঘটনা পাঠানোর সময় এই বোর্ড নিয়েও কিছু তথ্য আপনাদের জানাবো। এরপর অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন এই ঘটনা এবং উইজা বোর্ড সম্পর্কে। যেহেতু আমার কাজিনের ঘটনাটি উইজা বোর্ড সম্পর্কিত, সেহেতু ঘটনা শুরুর আগে সেই বোর্ড দিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের জানাতে চাই। নামটা হয়তো অনেকেই শোনেননি, উইজা বোর্ড, তবে প্ল্যানচেটের ব্যাপারে অনেকেই জানেন বা শুনেছেন। প্ল্যানচেটের জন্য যে কাঠের বোর্ডটি ব্যবহার করা হয় মূলত সেটিকে উইজা বোর্ড বলে। যদিও খেলার সময় ত্রিকোণ আকৃতির যে স্ট্রাইকারটি ব্যবহার করা হয় সেটা আসল প্ল্যানচেট। বিদেশি ভাষায় মৃত মানুষের আত্মা বা জিনের সাথে কথা বলার জন্য এটাকে ব্যবহার করা হয়। এর প্রচলন প্রায় 1100 খ্রিস্টাব্দে চীনে শুরু হলে 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় আধ্যাত্মিকতার খোঁজ বাড়তে থাকে। 1848 সালে নিউ ইয়র্কে দুই বোন কেট এবং মার্জেট মৃত আত্মার সাথে যোগাযোগ করেছিল বলে প্রচুর সমালোচনা শুরু হয়। অনেকেই আবার তাদের রীতি মেনে পরিবারের মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টাও করেন, কিন্তু সেই প্রক্রিয়াগুলো বেশ ধীর গতিতে হবার কারণে 1868 সালে ত্রিকোণ আকৃতির প্ল্যানচেটের আবিষ্কার করা হয়। কিন্তু সেটাও খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। সে সময় মরক্কোতে সাধারণ মানুষের অনেকেই কালো জাদুর দীক্ষা নিতে শুরু করে এবং কাগজের ওপর বিভিন্ন শব্দ ও অক্ষর লিখে স্পিরিট কমিউনিকেশনের চেষ্টা করে, যেটা মূলত জিনকে আকর্ষণ করত। পরবর্তীতে সেখান থেকে একজন আমেরিকান এই ধারণাটি নিয়ে আসেন তার দেশে এবং আমেরিকা এটাকে গেম হিসেবে বাজারে ছাড়ে। 1886 সালে ওরিও থেকে গোপন সূত্রে উইজা বোর্ডের নাম পত্রিকায় এলে চার্লস ক্যাডার দাবি করেন যে এটা তার তৈরি করা জিনিস। এরপর 1890 সালে 28 মে আধুনিক উইজা বোর্ডের আবিষ্কার করেন বিজনেসম্যান এলিজা বন্ড। প্ল্যানচেটের সময় মৃত আত্মারাই নাকি তাকে বলেছিল এই বোর্ডটার নাম হবে উইজা বোর্ড, কিন্তু এরপর থেকে তাকে জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। বিজ্ঞদের মতে জিনদের সাথে সরাসরি কথা বলা এবং তাদেরকে এই ডাইমেনশনে আমন্ত্রণ জানানোর সবচেয়ে সহজ এবং ভয়ঙ্কর মাধ্যম হচ্ছে উইজা বোর্ড। তারা একটা কথা সবসময় বলে থাকেন, when you talk to the other side you never know who will be listening। এবার ঘটনায় আসা যাক। আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখে চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন যেন ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, হয়তো এতটা পথ জার্নি করে এসেছে তাই চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই তখন একসাথে অনেক এনজয় করি বিধায় সারাদিন তাকে চুপচাপ থাকতে দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। তাই তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সময় হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু কয়েকবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি প্রথমেই তার কিছু ব্যাপারে কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানর্মাল বিষয়গুলোতে একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি ভূত এফএম বা ভূত.com-এর ঘটনা কালেক্ট করে তাকে ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছু নেই,
মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে থেকে তৈরি করেছে এসব উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টার পরেও আমি তাকে প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করাতে পারিনি। যা হোক, নিজের মতো করে যে যেভাবে সুখী থাকতে পারে থাকুক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইবার যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসেন, তখন অলৌকিক বিষয় নিয়ে তার ধারণা এবং চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তার ভয়ের বা চিন্তার কারণটা বারবার জিজ্ঞেস করার পরও সে আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সে নিজে থেকে আমাকে সবটা বলতে শুরু করে। সময়টা সন্ধ্যা 7:18। আমি আর আমার কাজিন আমার রুমে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় আমি কয়েকবার লক্ষ্য করেছি সে আমার রুমের বারান্দার দরজার দিকে বারবার তাকাচ্ছে। আড্ডার ছলে আমিও কয়েকবার সেখানে তাকিয়ে দেখার চেষ্টা করেছি কিছু আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি যে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম সেই বিষয়টা আমার কাজিন বুঝতে পেরেছিলেন। তাই হঠাৎই তিনি বিছানা ছেড়ে উঠে আমাকে দরজার চৌকাঠের দিকে ইশারা করে বলেন, কিছু দেখতে পাচ্ছিস? আমি চৌকাঠের দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বললাম, কই, না তো। কেন, কি হয়েছে? তিনি আমাকে কিছু না বলে ঘাড়টা ঘুরিয়ে জানালার দিকে বারান্দায় ইশারা করে বললেন, এইবার দেখ তো, কিছু দেখতে পাচ্ছিস কিনা। আমি আবারও তার কথা মতো বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই এবার একটু বিরক্ত হয়েই তাকে এরকমটা করার কারণ জিজ্ঞেস করি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানায় বসে বললেন, ভাই, তুই ঠিকই বলতি। দুনিয়াতে সত্যিই অদৃশ্য, অদ্ভুত এবং অশরীরীর অস্তিত্ব আছে, মানে তুই যেটাকে জিন বলিস। আমি তার মুখ থেকে এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তিনি বলেন, অবাক হোস না, পরিবর্তন এই পৃথিবীর নিয়ম। আর আমি তো সাধারণ একজন মানুষ, একজন মুসলমান হয়েও কখনো এসব বিষয়ে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তিনি এভাবেই একের পর এক কথাগুলো বলে চলেছিলেন, কিন্তু তার একটা কথার অর্থও আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। তাই তাকে থামিয়ে দিয়ে আমি সরাসরি মূল ঘটনাটা জানতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বসে চা শেষ করে আমাকে যে ঘটনাটা বললেন তা মনে হলে এখনো আমার শরীর শিউরে ওঠে। যে মানুষটি হাজার চেষ্টার পরও কখনো বিশ্বাস করতে পারেনি, সেই কিনা আমাকে বলছে আমার ঘরের দরজার চৌকাঠে নাকি কেউ একজন বসে আছে। এই কথা শুনে আমি প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু দরজার চৌকাঠের দিকে তার চোখের চাহনি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য করেছিল আমাকে। তিনি আমার হাতটা ধরে বললেন, ভাইয়া, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে ফোন করে বলেছিলাম তোদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়েকদিন একসাথে থেকে অনেক এনজয় করব, কিন্তু আমি আসলে এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়েক মাস যাবৎ আমার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে চলেছে। যদিও নিজের দোষেই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, কিন্তু সত্যি বলতে আমি প্রচন্ড রকমের ভয় আর আতঙ্কে আছি। বাড়িতে বিষয়টা কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পেয়েছি, আর আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। এরপর একে একে তিনি মূল ঘটনা আমাকে বলতে শুরু করেন। ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। কাজিন, এই বছরের মার্চ মাসের 14 তারিখে আমি আর আমার 4 বন্ধু সাজেকে ঘুরতে যাই। করোনা পরিস্থিতির অবনতির কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কোন রকম প্ল্যান ছাড়াই হুট করে সাজেক যাওয়ার সিদ্ধান্ত নেই। যদিও এর কয়েক মাস আগে থেকেই আমরা সেখানে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমরা আমাদের প্ল্যান মোতাবেক রাত 11:40 সাজেকের উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর। যাত্রাপথে বেশ আনন্দ উল্লাস করতে করতেই খাগড়াছড়ি পৌঁছে যাই। সকালে বাস থেকে নামার পর চা নাস্তা করে চাঁদের গাড়ি অর্থাৎ খোলা জিপে করে রওনা দেই আসল ঠিকানায়। সত্যি বলতে আমি কখনো কাশ্মীরে যাইনি, কখনো যেতে পারবো কিনা সেটাও জানি না। তবে কাশ্মীরকে যদি পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে তাহলে আমার চোখে সেটা সাজেক। আশা করি সৌন্দর্যের ব্যাপারে আর কিছু ব্যাখ্যা দিতে হবে না। সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি চোখ জুড়ানো দৃশ্যগুলো উপভোগ করতে করতে প্রথমে দীঘিনালা, তারপর সামরিক বাহিনীর স্কর্টে করে বাগাইহাট,
মাচালং হাট হয়ে সোজা সাজেকে আমাদের রিসোর্টে পৌঁছাই। আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার ম্যানেজার আমার বন্ধুর পূর্ব পরিচিত হবার কারণে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করা ছিল। আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি এবং রেস্ট নিতে চলে যাই। এরপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হই। 4 দিনের ট্যুর। প্রথম 2 দিন সবচেয়ে বেশি আনন্দ করেছিলাম আমরা। তৃতীয় দিন আমাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। যথারীতি বাকি 2 দিনের মতোই ওই দিন আমরা ঘুরতে বের হই। সময়টা হয়তো বিকেল 5টা। আমরা তখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি শেষে পাহাড়ে ওঠার সময় হঠাৎ আমার বন্ধুর বাঁ পা মচকে যায়। ওখানে বসেই কিছুক্ষণ স্টাফদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও ওই মুহূর্তে আমার বন্ধুর পক্ষে হাঁটাহাঁটি করা সম্ভব হচ্ছিল না। তাই সেদিন আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করে রিসোর্টে ফিরে আসি। রুমে এসে রিসোর্টের ম্যানেজারের মাধ্যমে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে বন্ধুর ট্রিটমেন্ট করানো হয়। খুব একটা গুরুতর কিছু না, সামান্য মচকে গেছে, তাই ডাক্তার একটা ইঞ্জেকশন আর ট্যাবলেট দিয়ে চলে যান। ওই দিন কোথাও বেরোনোর মতো অবস্থা ছিল না আমাদের, তাই রুমে বসেই যে যার মতো আড্ডা দিতে থাকি এবং ফেসবুকিং করতে থাকি। ঘুরতে গিয়ে এরকম চুপচাপ বসে থাকা সত্যিই খুব বোরিং, তাই 4 জন মিলে কার্ড খেলতে বসে যাই। তবে আমার এক বন্ধু ছিল যে সেই মুহূর্তে কার্ড খেলায় খুব একটা আগ্রহী ছিল না। কার্ড খেলছি, ঠিক এমন সময় সেই বন্ধু আমার কাছে এসে বলল, আরে বাদ দে তো এইসব কার্ড খেলা, আমি তো তোদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি। এটা বলেই সে পাশের রুমে গিয়ে তার ব্যাগ থেকে একটা কাঠের বোর্ড নিয়ে আসে। ওর হাতে ওই জিনিসটা দেখে আমাদের সবার মুডটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ওটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদেরকে চুপ থাকতে দেখে ও বলল, কিরে চুপ করে গেলি কেন, এটা চিনিস না? এটা হচ্ছে ওইজা বোর্ড। কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। বাড়িতে একা থাকার কারণে খেলার সুযোগ হয়নি, তাই তোদেরকে সাথে নিয়ে খেলবো বলে এখানে নিয়ে এসেছি। জানিস এটা কি? এটা দিয়ে প্রেতাত্মাদের সাথে কথা বলা যায়। ওর এই কথা শুনে আমরা 3 জন তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করি, কারণ যেখানে জিন বলেই পৃথিবীতে কিছু বিশ্বাস করি না, সেখানে আবার প্রেতাত্মাদের কথা বললে। কিন্তু তার কথা শুনে আমরা 3 জন হাসাহাসি করলেও আরেকজন বন্ধু চুপ করে বসেছিল। সে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই জানত, তাই আমাদের কয়েকবার মানাও করেছে। যদিও ওইজা বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান বা এটা খেলার কোনো ইচ্ছা আমাদের ছিল না, তবুও চুপচাপ বসে থাকার চেয়ে বন্ধুর কথা রেখে একবার চেষ্টা করে দেখতে হতে কি, নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। এরপর আমরা 3 জন ছোট একটা টেবিলের ওপর ওইজা বোর্ডটি রেখে খেলার জন্য প্রস্তুতি নেই। বাকি 2 জন আমাদের খেলা দেখতে বিছানায় বসে পড়ে। কিন্তু সবকিছু সাজানোর পর আমার যে বন্ধু ওইজা বোর্ডটি নিয়ে এসেছিল সে হঠাৎ করে বলে ওঠে, আরে মোমবাতির কথা তো ভুলে গিয়েছি, আমি ইউটিউবে দেখেছিলাম এটা খেলার সময় ঘরের লাইট বন্ধ করে মোমবাতি জ্বালাতে হয়। যা হোক, সে নিচে গিয়ে ম্যানেজারের কাছ থেকে একটা মোমবাতির ব্যবস্থা করে নিয়ে আসে। এরপর একে একে ওর কাছে নিয়মগুলো বুঝে নিয়ে আমরা খেলাটা শুরু করি। সময়টা হয়তো তখন সন্ধ্যা 6টা। আমরা 3 জন টেবিলে থাকা বোর্ডের ওপর ত্রিকোণ আকৃতির একটা স্ট্রাইক, যেটাকে প্ল্যানচেট বলা হয়, ওটার ওপর হাত রেখে খুব আলতোভাবে ঘোরাতে থাকি, আর স্ট্রাইকটাও খুব স্মুথলি ঘুরতে থাকে। এরপর আমরা 2 জন চুপ করে থাকি, আর যে বোর্ডটা নিয়ে এসেছে সে স্পিরিট কল করতে থাকে। তার কথার ধরনটা ছিল এমন, হ্যালো এনিওয়ান হিয়ার, এখানে কি কেউ আছেন? আমি এবং আমার কজন বন্ধু এখানে বেড়াতে এসেছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের কথায় সাড়া দিন। আমরা কারো কোনো ক্ষতি করব না, এবং আপনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কোনো ক্ষতি করবেন না। ধরে নিন আমরা আপনার বন্ধু। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে বলতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেলেও কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। তাই এক সময় বিরক্ত হয়ে আমি আর আরেকজন বন্ধু খেলা ছেড়ে উঠে পড়ি আর ওকে প্রচুর গালাগালি করতে থাকি। এমনিতেও এসব কিছু বিশ্বাস করি না, তার উপর বেকার 15 মিনিট নষ্ট করে মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, সেদিন রাতে আর কোথাও বের হওয়া হয়নি, তাই ডিনার শেষে 11টার মধ্যে আমরা শুয়ে পড়ি। রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি
বন্ধুর পায়ের ব্যথা ঠিক হয়ে গিয়েছে, তাই সকালে আমরা আমাদের প্ল্যান মোতাবেক আবারও ঘুরতে বের হই। গতদিন একটা ছোট দুর্ঘটনার কারণে কয়েকটা জায়গায় যেতে পারিনি বিধায় চতুর্থ দিনে সব জায়গায় ঘুরে আসার প্ল্যান আগে থেকেই ছিল। সেদিন ঘোরাঘুরি শেষে রিসোর্টে ফিরতে রাত প্রায় 8:30 বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে নেই আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেই, কারণ আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যা হোক, সবকিছু গোছগাছ করার পর আমরা সবাই মিলে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন প্রায় 11:30। আড্ডার ছলে হঠাৎ আমার সেই বন্ধু আবারও ওইজা বোর্ড খেলার ব্যাপারে বলে ওঠে। তবে এবার আমরা কেউ ওকে সঙ্গ দেওয়ার জন্য রাজি নই, কারণ গতদিনই সবটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করার কারণে আমরা রাজি হয়ে যাই। সত্যি বলতে ও এতটাই সিরিয়াস ছিল যে ওর চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছিল। আমাদের কাছে ওর ব্যাপারটা এক প্রকার ওভার এক্সাইটমেন্ট বলে মনে হচ্ছিল। আমরা রাজি হবার পরও ও বলে, গতকাল বিকেলের দিকে খেলতে বসেছিলাম বলে হয়তো কোনো সাড়া পাইনি। আজ রাত 12টার পরে খেলতে বসবো, সাথে আমার ফোনে সবটা রেকর্ড করব। আমার বিশ্বাস কিছু না কিছু অবশ্যই পাবো। এরপর আমরা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা দেই। আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রায় 1:45 বাজে দেখি কাল সকালেই বেরোতে হবে, তাই আড্ডা ছেড়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলি। কিন্তু ওই যে নাছোড়বান্দা, আমি ভুলে গেলেও ওইজা বোর্ড খেলার কথা একদমই ভোলেনি সে। এরপর ওর কথা মতো আবারও ছোট একটা টেবিলের ওপর সবটা সাজিয়ে মেঝেতে বসে পড়ি আমরা 4 জন। এবার আমরা সবাই ছিলাম, শুধুমাত্র যে বন্ধু প্যারানর্মাল বিষয়ে জানতো এবং ভয় পেত সে বাদে। ওর হাতে আমার সেই বন্ধু তার মোবাইল ফোনটা ধরিয়ে দেয় সবটা রেকর্ড করার জন্য। তারপর ঘরের সব লাইট বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে আমরা খেলা শুরু করি। ঠিক আগের দিনের মতোই আমরা চুপচাপ স্ট্রাইকারের উপরে হাত ঘোরাতে থাকি আর আমার বন্ধু স্পিরিট কল করার চেষ্টা করতে থাকে। তবে এবার খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মাথায় হঠাৎই ঘুরতে থাকা স্ট্রাইকটি থেমে যায়। এটা দেখে আমার সেই বন্ধু বলতে থাকে, কিরে থামিয়ে দিলি কেন, ওটা ঘোরাতে থাক। কিন্তু সত্যি বলতে আমরা কেউ স্ট্রাইকটা চেপে ধরে রাখিনি, ওটা নিজে থেকেই থেমে গিয়েছে। বিষয়টাকে বলার পর ও বলে ওঠে, আল্লাহ, তাহলে এটা কাজ করছে, তোরা কেউ স্ট্রাইকটা ঘোরাবি না। আমি প্রশ্ন করতে থাকবো, দেখি কোনো উত্তর পাওয়া যায় কিনা। এটা বলে ও বাংলায় একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দেখে ইংরেজিতে চেষ্টা করতে থাকে। এই যেমন, ইজ এনিওয়ান হিয়ার? We want to talk to you. If you are friendly spirit, then please talk to us. Please respond. Are you willing to talk to us? এরকম কয়েকটা প্রশ্ন করার সাথে সাথেই বোর্ডের ওপরে থাকা স্ট্রাইকটি নিজে থেকেই নো লেখা জায়গায় চলে যায়। এটা দেখে দুজন খুব একটু ঘাবড়ে গেলেও আরেকজন বলে ওঠে, এটা তোরা ইচ্ছা করে করছিস, স্ট্রাইক একা একা সরে যাওয়া সম্ভব না। কিন্তু সেই সময় সবাই নিজে থেকে কাজটা করার কথা অস্বীকার করে, তার মানে আসলে এই স্ট্রাইকটা নিজ থেকে জায়গা পরিবর্তন করছে। যা হোক, বোর্ডের ব্যাপারটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তাই বোর্ড সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। বোর্ডটি ছিল কাঠের তৈরি আর কিছুটা সোনালী রঙের। ওপরে অনেকগুলো মাথার খুলি আর ভৌতিক ছবি ছিল। লেখাগুলো কালো রঙের। হাতের ডান পাশে ওপরের অংশে বড় করে নো লেখা আর বাম পাশে ইয়েস লেখা। বোর্ডের মাঝখানে ইংরেজি 26টি অক্ষর এবং 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা। আর সব শেষে একদম নিচের অংশে বড় করে গুড বাই লেখা ছিল। এবার ঘটনায় আসা যাক। প্রথমবার স্ট্রাইকটি নিজে থেকে সরে যাওয়াটা আমরা গুরুত্ব না দিলেও আমার সেই বন্ধু ঠিকই সবটা বুঝতে পেরেছিল, তাই সে আবারও কিছু প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে, আমাদেরকে বন্ধু ভেবে কথা বলুন। এরপর সত্যি এক অদ্ভুত ঘটনা ঘটল। বোর্ডটা যে টেবিলের উপরে রাখা ছিল সেই টেবিলটা নিজে থেকেই 2বার কেঁপে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে স্ট্রাইকটা নিজ থেকে ইয়েস লেখায় চলে যায়। এবারে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট ছিল, কারণ প্রথমবারের পর আবার সবার নজর স্ট্রাইকের ওপরে ছিল। কেউ যদি নিজে থেকে ওটা সরিয়ে নিয়ে যেত তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। সত্যি বলতে সে সময় বিষয়টা বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম, আর খেলার প্রতিও অন্যরকম একটা আগ্রহ চলে এসেছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমি ওনাকে ওনার নাম জিজ্ঞেস করি। বিশ্বাস করুন ভাইয়া, ওই দিন আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু ঘটতে দেখছি। মাত্র 2বার জিজ্ঞেস করতে স্ট্রাইকটি আবারও নিজে থেকে ইংরেজি অক্ষরগুলোর উপরে ঘুরপাক খেতে থাকে। এরপর একটু একটু সময় নিয়ে 4টা অক্ষরের উপরে গিয়ে থামে। নামটা হলো ওয়াং। আমরা সবাই অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে
বসে থেকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম। এদিকে যেমন অদ্ভুত কিছু দেখতে পেয়ে কৌতূহল জাগছে, তেমনি মনের অচিন কোণ থেকে ভয়ের আভাসও দেখা দিচ্ছে। এভাবে প্রায় 40 মিনিট কথা বলার পর আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পাই, যেমন ওনার জন্ম 1911 সালে, তার বাড়ি ইন্ডিয়াতে, উনি পেশায় একজন টিচার ছিলেন, সাথে এটাও জানা যায় মৃত্যুকালে ওনার বয়স 68 ইয়ার্স ছিল এবং 1979 সালে তিনি মারা গিয়েছিলেন। তার এই তথ্য সংগ্রহের 40 মিনিট সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য, অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটল শেষ দুটি প্রশ্নে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তার মৃত্যু কিভাবে হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি একজন মহিলার নাম উল্লেখ করলেন, তার নাম লিমা। ব্যাপারটা তখন আমাদের কাছে একটু গোলমেলে মনে হলো, কারণ আমরা তাকে মৃত্যুর কথা জিজ্ঞেস করলাম আর তিনি একজন মহিলার নাম বললেন। তাই তখনই তাকে মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলাম আমরা। বলে ওয়াইফ। সত্যি বলতে যখন উনি স্ট্রাইক ঘুরিয়ে ওয়াইফ শব্দটা সম্পূর্ণ করছিলেন, ঠিক তখনই আমাদের টেবিল ধীরে ধীরে কাঁপতে শুরু করে। বারবার মনে হচ্ছিল ঘরের ভেতর যেন জোরে বাতাস বইতে শুরু করেছে। ওই মুহূর্তে আমার বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস করে, হ্যাভ ইউ বিন মার্ডার্ড? এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে স্ট্রাইকটা বলে ইয়েস। টেবিলটা সজোরে কাঁপতে শুরু করে। এদিকে মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ দৌড়াদৌড়ি করছে, সাথে ঘরের ভেতর অনেক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। ব্যাপারগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই প্রচন্ড রকমের ভয় পেয়ে আমি স্ট্রাইক থেকে হাতটা সরিয়ে নিয়ে উঠে পড়ি। এটা দেখে আমার বন্ধু ভয়ে চিৎকার করে বলে ওঠে, এটা তুই কি করলি? গেম চলাকালীন এভাবে চলে গেলে বড় রকমের ক্ষতি হতে পারে। গুড বাই বলে মোমবাতি নিভিয়ে তারপর উঠতে হবে। সে সময় আমার বন্ধু আরো কিছু কথা বললেও আমার মাথা কাজ করছিল না, তাই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে যেই না হাত মুখ ধুতে নেব, ঠিক তখনই পাশের রুম থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। আমি স্পষ্ট শুনতে পেলাম সবাই খুব চিল্লাচিল্লি করছে আর কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। আমি দৌড়ে গিয়ে দেখি ওইসাবোর্ড রাখার টেবিলটা উল্টো হয়ে পড়ে আছে আর মোমবাতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে মোবাইল দিয়ে আমরা খেলার ভিডিও করছিলাম, কেমন যেন ভেঙে চুরে মোবাইলটা মেঝেতে পড়ে আছে আর সেখান থেকে যেন শর্ট সার্কিট হয়েছে, ভেতরে কিছু একটা আগুনের ফুলকি বা স্পার্কিং হচ্ছিল। এই বিকট আওয়াজে নিস্তরের স্টাফরাও উপরে চলে এসেছিল, কিন্তু কোনোভাবে এটাকে দুর্ঘটনার কথা বলে তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন বন্ধুদের জিজ্ঞেস করি কিভাবে এটা হলো, তখন তারা বলল আমরা খেলা ছেড়ে পাশের রুমে চলে গিয়েছিলাম, ঠিক তখনই বাকি 3 জন গুড বাই বলে গেমটা শেষ করার আগেই টেবিলটা কাঁপতে শুরু করে, হাওয়ায় ভাসতে শুরু করে আর নিজেই উল্টো হয়ে মেঝেতে পড়ে যায়। ওই মোমবাতিটা একাই নিভে যায় দেখে মনে হচ্ছিল কেউ সেটাকে রাগে ক্ষোভে সজোরে ছুঁড়ে মেরেছে। এদিকে এসব দৃশ্য দেখে ভয়ে অন্য বন্ধুর হাতে থাকা মোবাইলটা মেঝেতে পড়ে যায়, কিন্তু সবার চোখের সামনে সেটা হাওয়ায় ভাসতে থাকে এবং কেমন যেন ওটা ওই যে বললো যে স্পার্কিং শুরু হয়ে যায় আর কি। এটা দেখে আমাদের কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। সারাটা রাত পাশের রুমে গিয়ে আমরা লাইট জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু তারপরেও বারবার মনে হচ্ছিল কেউ একজন আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছিল কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সে সময় মনের ভুল বলেই বিষয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের সবার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কখন যে ভোরের আলো ফুটবে। যা হোক, এটা তো ছিল সেই রাতের কথা যেটা কখনো ভুলবো না। তবে সেই রাতের অনুভূতি এবং অনুভব করা বিষয়গুলো যে মিথ্যা ছিল না, সেটা পরের দিন সকালেই বুঝতে পেরেছি। পরের দিন ভোরের আলো ফুটতেই আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি। 1.5 ঘন্টা বাইরে বসে অপেক্ষার পর আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। যাবার সময় রাস্তায় খুব একটা সমস্যা হয়নি, তবে বাসে ওঠার সময় আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক মাটিতে বসে মায়াবী চেহারায় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার একটু মায়া হবার কারণে ভেবেছিলাম কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করব, কিন্তু বাস থেকে নামতেই দেখি তিনি ওখানে নেই। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি আবার বাসে উঠে যাই। বাস চালু হবার পর আমি যখন জানলা দিয়ে বাইরে তাকাই, তখন দেখি ওই জায়গায় বসে বৃদ্ধ লোকটি ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছেন। তবে সে সময় তাকে ডেকে সাহায্য করার মতো পরিস্থিতি ছিল না। গতরাতে ঘুম না হবার কারণে আমি বাসের ভেতর ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বারবার রাতের কথাগুলো মনে পড়ে যাওয়ায় আমার ঘুম ছিল না। দীর্ঘ 9 ঘন্টার জার্নি, তাই লাঞ্চ ব্রেকে আমাদের গাড়িটা এক জায়গায় থামে। আমরা বাস থেকে নেমে লাঞ্চ করে বাইরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই কিছুটা দূরে আমি একটা চায়ের দোকান দেখতে পেলাম, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই চায়ের দোকানের পাশে
মাটিতে বসে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই লোকটি যাকে আমি বাসে ওঠার সময় দেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও ভেবেছিলাম তিনি হয়তো অন্য আরেকটি বাসে করে এখানে এসেছেন। কিন্তু অপলক দৃষ্টিতে তার তাকিয়ে থাকা সত্যিই কেমন যেন এক অনুভূতি জাগিয়ে তুলছিল। এরপর বাসে উঠে আমি ঘুমিয়ে পড়ি। ঠিক গন্তব্যস্থলে পৌঁছেই আমার ঘুমটা ভেঙে যায়। বাস থেকে নামার পর আমাদের 4-5 বন্ধুর দুজনের বাড়ি রাস্তা একদিকে আর বাকি 3 জনের বাড়ির রাস্তা অন্যদিকে। বাড়ি ফেরার আগে তাদেরকে শেষ বিদায় জানানোর সময় যখন জড়িয়ে ধরেছিলাম, তখন পেছনে তাকিয়ে দেখি কিছুটা দূরে সেই লোকটি আবারও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার আমার বুকটা কেঁপে ওঠে। আমি বন্ধুদের ওই জায়গায় ইশারা করে জিজ্ঞেস করি, ওই লোকটা কি আমাদের ফলো করছে? বাসে ওঠার সময় থেকেই ওনাকে দেখছি, আর উনি ঠিক ওভাবেই আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথা শুনে আমার বন্ধুরা একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, কোন লোকটা? ওখানে তো কোনো লোক নাই। স্ট্রেসের জন্য তুই চোখে ভুল দেখছিস হয়তো, যদিও মাথার ঠিক নেই। কাল রাতে যা হলো, যা বাড়ি গিয়ে রেস্ট নে। এটা বলে তারা 3 জন চলে যায়। এবার আমি আছি, আমরা 2 বন্ধু। আমার বন্ধুর বাড়ি খুব কাছেই, তাই একা ফিরতে হবে আমার কেমন যেন লাগছিল। রাস্তায় যদিও সেই লোকটিকে আর দেখিনি, কিন্তু বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যখন রিক্সা থেকে আমার বাড়ির সামনে নামি, ঠিক তখনই দেখলাম কিছু দূরে সেই লোকটা বসে আছে, ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে। এবার ব্যাপারটা বুঝতে আমার কোনো সমস্যা হলো না। আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটতে চলেছে বা ঘটতে শুরু হয়েছে সেটা আমি বুঝে গিয়েছিলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির রাস্তা একটাই, তাও সরু গলি, তাই কোনোভাবেই আমার আগে ওনার এই জায়গায় পৌঁছানোর কথা নয়। আমি আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ি। সাজেক থেকে ফেরার 2-3 দিন আমি বাড়ি থেকে আর বের হইনি, আর ওই লোকটাকেও কোথাও দেখিনি। তবে মনের ভেতর সেই ভয়ের ক্ষতটা তখনও নাড়া দিচ্ছিল। রাতে ঘুমোতে গেলে সাজেকের সেই শেষ রাতটার কথা মনে পড়ে যায়। যাই হোক, এর কয়েকদিন পর একদিন সকালে আম্মু বাজারে গিয়ে কিছু জিনিস আনতে বলল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই কদিন আমি সেই লোকটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগোতেই দেখি রাস্তার একপাশে মাটিতে বসে ওই লোকটা ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। অত সকালেও আমি ভয়ে শিউরে উঠেছিলাম, আর হালকা শীতেও গায়ের ঘাম ছুটে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে নিয়ে বন্ধুকে কল করতে করতে জায়গাটা থেকে বেরিয়ে আসি, কিন্তু লোকটা আমার পিছু ছাড়েনি। আমি বাজার যাবার সময়ও কয়েকটা জায়গায় লোকটাকে দেখেছি, এমনকি বাজার করার সময়ও দেখেছি উনি 10-15 হাত দূরে বসে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে ভয়ে আমি কয়েকদিন বাইরে বেরোতে পারিনি, কিন্তু যখনই কোনো কাজে বাইরে যেতে হতো আমি ওই লোকটাকে দেখতে পেতাম। আমার সাথে 4-5 জন মানুষও থাকতো, তাও আমি তাকে দেখতে পেতাম। কয়েকবার দিনের বেলা ঘুরতে বেরিয়ে গল্পের ছলে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুই দেখেনি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে এ কদিন একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে লোকটাকে দেখতে পাই না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখনই যাই তখনই লোকটা আমার পিছু নেয় এবং আমি তাকে দেখতে পাই। শুধু আমিই দেখতে পাই। আমার ভয়ের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবার কারণে আমি সাজেকে যে বন্ধুদের সাথে গিয়েছিলাম তাদেরকে ফোন করে সবটা জানাই। ব্যাপারটা সবাই বিশ্বাস করলেও প্রথম 2 জনের কাছ থেকে খুব একটা ইনফরমেশন পাইনি। 3য় জন বলেছিল পাহাড়ে উঠতে গিয়ে পা মুচকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা পরের দিন ঠিক হয়ে গিয়েছিল। আমরা তো একসাথে কত ঘোরাঘুরি করলাম, পাহাড়ে উঠলাম, তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু সাজেক থেকে ফেরার পর আমার পায়ের ব্যথাটা আবার নতুনভাবে শুরু হয়েছে। 2 জন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কিছুই ধরতে পারছে না। পরশুদিন বাবা আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছিলেন। আমাকে দেখে এবং সবটা শুনে উনিও কোনো তথ্য দিতে পারেননি, তবে এখনো প্রচন্ড ব্যথা আছে আমার পায়ে। এবার মাত্র একজনই বাকি ছিল, শেষ ভরসা বলা যেতে পারে, যে বন্ধু উইজা বোর্ডটি নিয়ে এসেছিল। আমি ওকে ফোন করে সবটা বলার পর ও ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর ওর কান্না শুনে আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে সবচেয়ে ধূর্ত আর সাহসী ছিল ও। হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর ও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার ওইজা বোর্ড নিয়ে খেলছিলাম সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি, কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম কোনো এক পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎই পেছন থেকে পুরুষ কণ্ঠে একজন আমাকে নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর চড়ানো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলো ছোট ছোট,
তবে নখগুলো বেশ বড় এবং অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে উঠলেন, ডোন্ট কল মি অ্যাগেন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওয়েজ বোর্ড। এগেইন আই ওয়ার্ন ইউ, নেভার প্লে ওয়েজ বোর্ড। বন্ধুর দেয়া বর্ণনা এবং কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওটা সেই লোকটাই যাকে আমি রাস্তায় বেরোলে দেখতে পাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আরও কয়েকজন বন্ধুকে ফোন করি কোনো ভালো হুজুরের খোঁজ পাবার জন্য। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দেবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যিটা বলিনি, কিন্তু এখন তুই সবটা জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনে দরজার চৌকাঠে বসে আছেন। ঘটনা শোনার সময় ঠিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনো আমার দিকেই তাকিয়ে আছেন। তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন বলছিলেন লোকটা আমার পেছনে আমার ঘরের চৌকাঠে বসে আছেন, আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সূরা পড়ে ঘর বন্ধ করে দিলে ভাইয়া বলেন, ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমেই অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা একবার অনুভব করার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন। এরপর হুজুরের সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। 3 দিন পর সবটা জানাবেন এবং নিয়ম কানুন বলে দেবেন। 3 দিন পর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, ওইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। তুমি যে না জেনে না বুঝে ওইজা বোর্ড খেলেছ, এটা তারই ফল। জিনটার বাড়ি ভারতের উত্তরাখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে তার স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে ওখানকার একজন লোক এই লোকের বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই ওইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তার কিছু ভুলের কারণে জিনটা এই বোর্ডের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা ওখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এইভাবেই অনেক হাত বদল হতে হতে তোমার বন্ধু অনলাইন থেকে একটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরের দিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউ নিয়ম মানোনি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথে ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন। আর তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে ওভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে পড়তো, তাহলে হয়তো জিনটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে। তবে সে এই মুহূর্তে হয়তো আর কোনো ক্ষতি করছে না, কিন্তু সঠিক সময়ে সুরক্ষার ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝে ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে দুটো পানি পড়ার বোতল দিয়েছিলাম, তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। আগামী 21 দিন ফজরের নামাজের পর ওটা 1 চামচ করে খেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, সেগুলো মেনে চলবে। 21 দিনের ভেতর সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল হুজুরের কথা এবং আমার ভাইয়ার ঘটনা। ভাই এখন অনেকটা সুস্থ আছেন এবং এখন বাইরে বেরোলে সবসময় লোকটাকে দেখতে পান না। সত্যি বলতে এই ঘটনার অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভাইয়া ওই লোকটার চেহারার বর্ণনা দিতে গিয়ে খাতায় কয়েকটা জিনিস এঁকে দিয়েছিলেন। সেটা দেখেই আমি লোকটার একটা স্কেচ তৈরি করি। ভাইয়াকে ছবিটা দেখানোর পর তিনি অবাক হয়ে বলেছেন, লোকটার সাথে ছবির প্রায় 75% মিলে যায়। আমি রাসেল ভাইকে ছবিটা পাঠিয়েছি। যদি কেউ দেখতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করুন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রোমান, আশা করছি আপনি ভালো আছেন এবং এই ঘটনাটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা। আমরা নতুন অনেক কিছু জানলাম এবং পড়েও খুব মজা পেলাম আমরা সবাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারাও যারা ঘটনা পাঠাতে শেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আপনি সবসময় ভালোর দলেই
আমি ইউস ভূত.com-এর মডারেটর। বর্তমানে আমি খুলনাতে বসবাস করছি। এপিসোড 72 এবং 76-এ আমার মোস্তফা চাচার ঘটনা সিলেক্ট হয়েছিল। এর শেষ বাকি অংশটুকু এবার পাঠালাম। আশা করি সবার ভালো লাগবে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই দেরি করে ঘটনা পাঠানোর জন্য। আমি কোভিড-19-এ আক্রান্ত ছিলাম। বহুদিন যাবৎ আমি ঘটনা পাঠাতে পারিনি। চলে যাচ্ছি ঘটনায়। সারসংক্ষেপ, ঘটনাটি ছিল মোস্তফা চাচার অভিশপ্ত পুরনো বাড়িকে নিয়ে। প্রতিদিন এলাকায় মৃত্যুর মিছিল শুরু হলে কবিরাজ ডেকে সমস্যার সমাধান করা হয়। হয়তো এই সমাধান ছিল তাদের জন্য সাময়িক। মোস্তফা চাচা অনেক খুশি হন যে তার জীবনের ওপর দিয়ে এই কালো শক্তি ভার হয়তো নেমে গিয়েছে। 2011 সালটি ছিল তার এবং তার পরিবারের জন্য বিভীষিকাময় একটি বছর। কেননা মোস্তফা চাচা হারিয়েছেন নিজের আপন ভাই ও নিজের মেয়েকে। সেই সাথে চোখের সামনে নিজের অন্যান্য পরিবারের সদস্যদের গুরুতরভাবে আহত হতে দেখেছেন। সে সময় কনক চাচার সহায়তায় সেই পুরনো বাড়ির ভয়ানক কালো শক্তির হাত থেকে নিস্তার পেয়েছিলেন তিনি। যারা পূর্বের ঘটনা জানতে চান, এপিসোড 72 ভুতুরে পুকুর এবং এপিসোড 76 মৃত্যুর মিছিল ঘটনাটি শুনে নেবেন। মোস্তফা চাচা তার বাসাটি কবিরাজ দিয়ে বন্ধ করানোর পর 11 মাস কোনো সমস্যা কোথাও কোনোভাবে হয়নি। 11 মাস পর মোস্তফা চাচা তখন পরিবার সহ নারায়ণগঞ্জে বদলি হয়ে এসেছেন। মাত্র 2 মাস হয়েছে এখানে। আগেও বহুদিন নারায়ণগঞ্জে ছিলেন বিধায় সব তার চেনা জানা। বাসাতে তার ছেলে নোমান ও তার স্ত্রী, সে সময় তারা এই 3 জনই থাকতেন। এই 2 মাস কিংবা আগে 9 মাস তাদের কোনো সমস্যা হয়নি, যেহেতু তারা এই আতঙ্ক হতে নিজেদের মানসিকভাবে কিছুটা শক্ত করেছিলেন। ঘটনা 1। একদিন রাতের বেলা নোমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। প্রচন্ড ভয়। সে উঠে আশেপাশে তাকাতেই একটি কালো ছায়া তার সামনে দেখতে পায়। কয়েক সেকেন্ড সাহস করে যেই না আব্বু আম্মুর রুমে যাবে বলে ঠিক করে, তার আগেই বাবা মা এসে লাইট জ্বালিয়ে জিজ্ঞেস করে, নোমান ঠিক আছো? নোমান ভাই ভয়ে কাচুমাচু হয়ে বলে সে কালো ছায়া যেতে দেখেছে। নোমান ভাইয়ের বাবা মা তাকে সান্ত্বনা দিয়ে তাদের সাথে ঘুমাতে নিয়ে যায়। পরের দিন বেশ গভীর রাতে আবারও নোমান ভাইয়ের ঘুম ভেঙে যায়, আর আবারও সেই অবয়ব দেখতে পায়। এবারও তার বাবা মা ছুটে আসে, কিন্তু কেন আসে সে বুঝতে পারে না, কারণ সে তো চিৎকার বা আওয়াজ করেনি। সে আন্দাজ করে ফেলেছে যে তার বাবা মাও এই ভয়ের শিকার হচ্ছেন প্রতিদিন। নোমান ভাইকে শান্ত করা হলো। নোমান ভাই মোস্তফা চাচাকে জিজ্ঞেস করেন, তোমরা কিভাবে বুঝলে আমি ভয় পাচ্ছি? মোস্তফা চাচা বলতে চাইলেন না। নোমান ভাই জোরাজুরি করতে লাগলেন। মোস্তফা চাচা এবং চাচি দুজনেই একই স্বপ্ন দেখছেন প্রতিদিন, সেটা বললেন। রোমানা আপু প্রতিদিন রাতে তাদের স্বপ্নে এসে বলছেন, আমাকে এরা যেমন মেরে ফেলেছে আরো অনেক মেয়েই মারা যাবে, ওরা আমাদের শান্তি দেবে না। এই বলে রোমানা আপু কান্নায় ভেঙে পড়েন, আর সাথে সাথে তাদের ঘুম ভেঙে যায় আর চোখের সামনে কালো ছায়া যেতে দেখেন। এভাবে 7টা রাত পার হয়ে যায়। তাদের ভয় ক্রমশ বাড়তে থাকে, তাদের কাছে স্বপ্ন আরো শক্তিশালী হতে থাকে। এভাবে চলতে থাকলে তারা মানসিক রোগী হয়ে যাবেন। তাই মোস্তফা চাচা আবার কনক চাচাকে ডাকেন, বলেন তাদের আবার সমস্যা দেখা দিচ্ছে। সেই সাথে রোমানা আপুর মৃত্যু বার্ষিকী সামনেই তাদের ভয় যেন আরো বেড়ে যাচ্ছে। কনক চাচা সেই পুরনো কবিরাজকে কল দেন, কিন্তু কোনোভাবেই তাদের কোনো খোঁজ পান না। অনেক অদ্ভুত হলেও সেই 8 জন কবিরাজের কারো কোনো খোঁজ পাচ্ছেন না তারা। কনক চাচা 3 দিন পর খোঁজ পান, যা শোনার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। ঘটনা 2। 11 মাস আগের ঘটনা। মোস্তফা চাচার বাড়িতে 4 জন কবিরাজ ও 4 জন চেলা মিলে বাসার সমস্যা সমাধান করতে আসেন। সব তাদের কথা মতো হচ্ছিল, সমস্যার সমাধানও হয়, কিন্তু বড় কবিরাজ একটা ভুল করে বসেন। সেই সময় কবিরাজগণ যখন বাড়ির পেছনে মাটি খুঁড়ে কিছু পুরনো হাড্ডি ও মাথার খুলি পান, তারা সেটা নিয়ে যায়। সেই সাথে তিনি নিয়ে যান কিছু কালো কাপড়ে মোড়ানো একটা থলে। সবাই ভাবে হয়তো কবিরাজ সমস্যা সমাধান করে ফেলেছেন, কিন্তু নতুন আরেক বিরাট ভয়ানক সমস্যার তালা খুলে দিয়েছেন তিনি। বাসাটি বন্ধ করে দেওয়ার পর কবিরাজ যে যার মতো চলে যায়, কিন্তু সেটিই ছিল সবার জীবনের শেষ কাজ। বড় কবিরাজ সেদিন দুপুরেই পানিতে ডুবে মারা যায়, আর বাকি 7 জনের মধ্যে যেই চেলার ওপর জিন হাজির করা হয়েছিল সেও মারা যায় সেদিন বিকেলে। বাকি 6 জনের মধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু আর বাকি 2 জনের খোঁজ পরে আর কোনোভাবেই পাওয়া যায়নি। কিন্তু প্রত্যেকের মৃত্যু কমন ছিল, পানি। সবাই
পানির সংস্পর্শেই মারা গেছে। কনক চাচা এসব শুনতে পান আর এক কবিরাজের কাছ থেকে, যে সেই বড় কবিরাজের কাছে সেই সব বিস্তারিত তাকে জানান। কনক চাচা তার বর্তমান সমস্যার জন্য সাহায্য চাইলে কবিরাজ সরাসরি মানা করে দেন আর বলেন এই ভয়ানক কাজের মধ্যে না জড়াতে। কিন্তু সেই কবিরাজ একটি উপকার করেন, সে আর একজন কবিরাজের খোঁজ দিয়ে যান। ঘটনা 3। কনক চাচা দেরি না করে সেই কবিরাজের সন্ধানে বের হন। কবিরাজ একটু দূরে থাকাতে কনক চাচা ও মোস্তফা চাচার পরিবার সহ তারা সবাই সেই কবিরাজের উদ্দেশ্যে রওনা হয়। কেউ কাউকে একা রেখে যেতে চাচ্ছিল না। কবিরাজের কাছে পৌঁছানোর পরও 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। তারপর সেই কবিরাজের দেখা মিলল। কবিরাজ 2 মিনিট চুপ থাকার পর বললেন, আপনাদের অবস্থা খারাপ, অনেক ভয়ানক কালো শক্তি আপনাদের পেছনে লেগে আছে। আপনাদের সাথে যারা যারা যুক্ত হবে তাদেরও বিরাট ক্ষতি হবে। কবিরাজ 2 দিন সময় চান আর বলেন সে নিজেই নারায়ণগঞ্জ এসে তাদের সাথে দেখা করবে। 2 দিন পর কবিরাজ আসতে পারেন না, কয়েকদিন পরে তিনি আসেন। কবিরাজ যা বলেন, আপনাদের এখন 2টি বিপদ। 2টি বিপদের একটি হলো আপনাদের সেই পুরনো বাসায় বেশ কিছু কালো জাদুর অংশ বিশেষ ছিল যা সেখান থেকে তুলে ফেলা হয়েছে। সেখানে যারা আগে কালো জাদু করত সেটি ছিল তাদের জন্য অনেক মূল্যবান। সে সাথে তাদের কাজের বাধা সৃষ্টি করা হয়েছে, তাই প্রতিশোধ তারা নেবেই, যেভাবেই হোক নেবেই। দ্বিতীয় বিপদ, সেই বাড়িতে অনেক জিনের বসবাস। তাদের স্বাভাবিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি করেছেন আপনারা, যার কারণে তারা অনেক ক্ষেপে আছে। সুযোগ পেলেই আপনাদের এবং সেই এলাকার মানুষদের ওপর হামলা করবে। বাসা বন্ধ করা বিধায় কিছু এখনো করতে পারছে না, কিন্তু সেই সুরক্ষা বেশি দিন টিকবে না, কারণ ওরা শক্তিশালী বদজিন। কিন্তু মোস্তফা চাচা সমাধান চান। কবিরাজ বলেন, সমাধান কিসের দেব? আপনাদের এই বাসা বন্ধ করে দিলেও আপনারা বাইরে তো যাবেন, আর আপনাদের শরীর বন্ধ করলেও ওরা তো এতই শক্তিশালী যে তাবিজ কোনো কাজেই আসবে না। কিভাবে সমাধান দেব? সমস্যা তো অনেক জায়গায়। কবিরাজ তবুও বাসা বন্ধ করে দেন আর প্রত্যেককে একটা করে তাবিজ দিয়ে বলেন কোনোভাবেই এই তাবিজ যেন কেউ না খোলে। আর বাসার দরজার পাপোশের নিচে লাল কাপড় দেন, বলে যান এই কাপড় যেন সবসময় ঠিকঠাক থাকে। পাপোশ পরিষ্কার করা হলেও রাতে যেন অবশ্যই আবার জায়গা মতো রাখা হয়। রোমান ভাইয়ের ভয় আর আতঙ্ক যেন ক্রমশ বাড়তে থাকে। কবিরাজ চলে যাবার পর সেই রাতটা কেটে গেছে, কিন্তু বিরাট অজানা চাপা ভয় কাজ করছে সবার মধ্যে। অপরদিকে মোস্তফা চাচা, যিনি কিনা 1 বছরও হতে পারল না তার মেয়ে হারিয়েছেন, তার আপন ভাইকে হারিয়েছেন, প্রতি রাতে অজানা ভয়ের মধ্যে গুমড়ে গুমড়ে মরছেন। কবিরাজ চলে যাওয়ার পর দ্বিতীয় রাতে বাসার মধ্যে একটা আওয়াজ আসতে শুরু হয়। নোমান ভাই, মোস্তফা চাচা ও চাচি সবাই এক রুমে বসে আওয়াজটা শুনতে পান। আওয়াজটা কিছুটা কাঠের মধ্যে পেরেক ঢুকানোর শব্দ। 3 জনই আওয়াজটা শুনতে পাচ্ছেন আর ধীরে ধীরে আওয়াজটা যেন কাছে চলে আসছে। এভাবে 20-30 মিনিট পর তাদের বাসার প্রতি জানালায় খটখট আওয়াজ শুরু হতে থাকে। ভয়ে আতঙ্কে সবাই সূরা কালাম যা জানেন পড়তে শুরু করেন। বাসার লাইট জ্বালানো, তবু এই পরিবেশ এতটাই ভয়ানক হয়ে ওঠে যে কারো শরীর কাটা দেবে। খটখট আওয়াজ হঠাৎ করে এবার এত জোরে থাবা দেওয়ার আওয়াজের মতো শুরু হলো যেন এখনই সব জানালা ভেঙে যাবে। প্রতি রুম থেকে বিকট জানালায় বাড়ি মারার শব্দ আসছে। বাইরে মনে হচ্ছে যেন হাজারো কুকুর একসাথে বাসার চারিদিকে গোল হয়ে চিৎকার করে কান্না করছে, আর সেই সাথে জানালার বিকট শব্দ হচ্ছে। তাদের সবার মনে আশা একটাই, হয়তো আজান দিলে সব ঠিক হয়ে যাবে। আর সেটাই হলো। কিছুক্ষণ পর ফজরের আজান হলো আর সব আগের মতো স্বাভাবিক। 3 জনের জানে যেন পানি এলো। মোস্তফা চাচা এবার সকাল সকাল সবাইকে নিয়ে চলে গেল আরেক কবিরাজের কাছে। কবিরাজের কাছে যেতে যেতে বিকাল। কবিরাজ সব শুনে তাদের জানায় কাল রাতে ওরা সব প্রতিশোধ নিতে এসেছিল। হয়তো আপনারা কেউ বেঁচে থাকতেন না, বাসা বন্ধ আর তাবিজ ছিল বলে হয়তো বেঁচে গেছেন, কিন্তু এই সুরক্ষা বেশি দিন টিকে থাকবে বলে মনে হচ্ছে না। মোস্তফা চাচা এবার কান্নায় ভেঙে পড়লেন। সে শুধু শান্তি চায়। কবিরাজ 4 বোতল পানি ভরে দেন। এই পানি ঘুমানোর আগে বাসার প্রত্যেক কোণায় ছিটিয়ে দিতে বলেন। কয়েকটা ছোট প্লেটে লাল কালি লিখে দিয়ে বলেন এই প্লেটে কিছু খাবার রেখে দিবেন প্রতি রাতে। প্রতিটা প্লেটে খাবারের পরিমাণ সমান দিবেন, কোনোটাই যেন কম বেশি না হয়। আর সেই খাবারে দেবেন যেটি আপনারা রাতের বেলা খেয়েছেন। প্লেট সেভাবেই সাজাবেন যেভাবে একজন অতিথিকে আপনারা খেতে দেন। প্লেটগুলো রাতে এমনভাবে রাখবেন যখন সবাই ঘুমিয়ে যায়, অর্থাৎ মাঝরাতে সদর দরজার সামনে রেখে দেবেন। কাজটা অবশ্যই পুরুষ কেউ করবে। আর সর্বশেষে কিছু কাঠ জাতীয় জিনিস দেবেন যা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি হবে। এর মধ্যে কিছু সরিষা দানা দিয়ে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। প্রতিদিন রাতেই করতে হবে। আর দরজার পাপোশের নিচের কাপড় যেন কোনোভাবেই না সরে।
ঘটনা 4। প্রথম রাত কাঠ পোড়ানো, পানি ছিটানো সব কাজ শেষ করে এবার বাসার দরজার সামনে খাবারের 7টা প্লেট সাজিয়ে রাখা হলো। কাজটা মোস্তফা চাচা করতে চাইলেন। রাত 2টার সময় দরজা খুলে 7টা প্লেট সুন্দরভাবে সাজিয়ে রেখে দেন। সেদিন রাতে কোনো সমস্যা দেখা দেয়নি। সকালবেলা আজানের পর যখন তারা প্লেট নিতে দরজা খুললো, দেখলো প্লেট একটাও নেই। তারা প্লেটগুলো রান্নাঘরে সম্পূর্ণ ধোয়া অবস্থায় পান। দ্বিতীয় রাত ঠিক আগের মতো সব কাজ ঠিকঠাক মতো হয়েছে, কোনো সমস্যা হয়নি। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠতম রাত কেটে যায় ঝামেলাহীনভাবে। সপ্তম রাত পানি ছিটানো, কাঠ পোড়ানো শেষে এবার মোস্তফা চাচার শেষ কাজ দরজার সামনে খাবার রেখে আসা। মোস্তফা চাচা ঠিক আগের মতোই সবগুলো প্লেট বাইরে রেখে যান। মোস্তফা চাচার প্লেট রাখার পর ঘরে ঢুকবেন, ঠিক তখনই ঘাড় ঘুরিয়ে একটু দেখেন 6-7 জন দানব আকৃতির লোক হাঁটু গেড়ে বসে আছেন। তাদের চেহারা বিভৎস রকমের বাজে। মোস্তফা চাচা এটা দেখার পর কিছু বুঝে ওঠার আগেই সেই দানবগুলো মোস্তফা চাচার গলা একজন চেপে ধরে শক্ত করে, সেই অবয়ব গলা চেপে ধরে রেখেছে। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। মোস্তফা চাচা বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। চাচি চাচার দেরি দেখে দরজা খুলে দেখেন মোস্তফা চাচা অজ্ঞান হয়ে পড়ে আছেন। আশেপাশে কোনো প্লেট কিছুই নেই। মোস্তফা চাচাকে ঘরে আনা হয়। ঘটনা 5। মোস্তফা চাচার অবস্থা দেখে সেদিন সকালেই কনক চাচা কবিরাজকে আসার জন্য জোর করেন। দুপুরের পর কবিরাজ আসেন, সব শোনেন। কবিরাজ বলেন, গতকাল রাতে যেই প্লেটগুলোতে খাবার দেয়া হয়েছিল সেটার ওপর লাল কালির লেখা উঠে আছে, যার কারণে ওদের ওপর সেটি আর কাজে দেয়নি, বরং ওরা সুযোগ পেয়ে হামলা করেছে। কবিরাজ শেষে বলেন, এবার হয়তো আমার বাঁচাও অনিশ্চিত, তবুও আপনাদের জন্য পুরো সহযোগিতা করব। কবিরাজ আবার নতুন করে পানি দিয়ে যান। রাতের বেলা মোস্তফা চাচার প্রচন্ড জ্বর আসে, আর বাসাতে কনক চাচাও ছিলেন। মোস্তফা চাচার শরীরের অবস্থা খারাপ হতে থাকায় ডাক্তার আনানো হয়। ডাক্তার সাধারণ জ্বর ভেবেই শুধু হাই ডোজের প্যারাসিটামল দিয়ে যান। মোস্তফা চাচা অসুস্থ হওয়ায় এবার রাতের কাজটা কে করবে? না হয় কনক চাচা অথবা নোমান ভাই। রাতের বেলা সব পানি ছিটানো, কাঠ পুরানো, শুধু প্লেটে খাবার দেওয়া হয় না। কবিরাজ সে ব্যাপারে কিছু বলেনি, আর প্লেটগুলোও তো নেই। কনক চাচা কবিরাজকে সাথে করে ফোন করলেও কবিরাজকে পাওয়া যায় না। রাত বাড়ছে, সবার মাথায় একটাই চিন্তা, প্লেটগুলো তো দেয়া হলো না, তাহলে আজ রাতে আবার কিছু হবে না তো? রাত গড়িয়ে যাচ্ছে, সবার মাঝে শুধু ভয়। হঠাৎ করে সবাই একটা সুন্দর গন্ধ, অর্থাৎ মিষ্টি গন্ধ পান। এত সুন্দর গন্ধ নাকি কেউ কখনো পাননি। এই গন্ধ তাদের রাতের শেষ স্মৃতি। সবাই চোখ খুলে দেখেন সকাল হয়ে গেছে। রাতে ওই গন্ধ পাওয়ার পর কারো কিছু মনে নেই। তাদের মনে হলো যেন সকালবেলায় ঘুম থেকে উঠলেন। সকাল থেকেই কবিরাজের খোঁজ করেন, অতঃপর জানতে পারেন সেদিন রাতেই কবিরাজের লাশ পানিতে পাওয়া যায়। এই নিয়ে 10 থেকে 12 জন কবিরাজের মৃত্যু ঘটে গেল। 2011 সালে সেই মোস্তফা চাচার ভাই মৃত্যুর পর পুরনো বাসা থেকে শুরু হলো এই মৃত্যুর মিছিল, যেন এখনো সময়ের সাথে পাল্লা দিচ্ছে। এভাবে ভয় আতঙ্কের সাথে একটি পরিবারের দিন পার হয়ে যায়। না হয় কোনো সমাধান, না আছে কোনো শান্তি। দিন শেষে সেই পরিণতি মৃত্যুর মিছিলে নাম লেখানো। আমি যখন ঘটনা শুনছিলাম তখন এত অগোছলভাবে বলছিলেন কনক চাচা যে আমি তাল হারিয়ে ফেলছিলাম। বারবার মিলিয়ে লিখেছি, বিধায় অনেক ভুল ভ্রান্তি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2014 সাল পর্যন্ত মোস্তফা চাচার পরিবার এভাবেই যুদ্ধ করে যান অজানা শক্তির সাথে। 2015 সালের জানুয়ারি মাসে মোস্তফা চাচার স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান। চাচি নাকি দিন দিন শুকিয়ে যান আর মানসিক ভারসাম্য হারান দিন দিন। নোমান ভাই বাকি 10টা স্বাভাবিক মানুষের মতো ছিলেন না, সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক কথাই বলতে পারলাম না, চেয়েছিলাম পুরো সবকিছু বলবো, কিন্তু অগোছলভাবে ঘটনা কালেক্ট করায় আর সীমাবদ্ধতা থাকায় হয়ে উঠল না। 2016 সাল। ঘটনা 6। কনক চাচার মেয়ে মিম আপু আগা গোড়ায় সে মোস্তফা চাচার ঘটনা সম্পর্কে অবগত। নিজের কাছের চাচা হওয়ায় শুরু থেকে সব ঘটনা জানত। তাই একদিন রাতে সব বান্ধবীরা ভয়ানক ঘটনা শোনার জন্য আগ্রহ দেখায়। মিম আপু উত্তেজনা সামলাতে না পেরে সেই ঘটনা বলতে থাকে। সেদিন রাতেই মিম আপু ওয়াশরুমে গেলে দরজা হুট করে লেগে যায়, আর ভেতর থেকে সেই আগের মতো রোমানা আপু যেন কাকুতি মিনতি করছিলেন। মিম আপুর চিৎকারে বাইরে সবাই জড়ো হয়ে গেছেন, কিন্তু কেউ দরজা খুলতে পারছেন না, আর ভেতর থেকে জীবন ভিক্ষা চাইছে মিম আপু। কিছুক্ষণ পর সম্পূর্ণ বাসা নিস্তব্ধ হয়ে গেল। দরজা একা একা খুলে যায় সম্পূর্ণ, আর ভেতরে রক্তাক্তভাবে পড়ে আছে মিমাপুর নগ্ন লাশ। যেমন রোমানাপুর মৃত্যু ঘটেছিল হুবহু সেইভাবেই প্রাণ হারান মিমাপু।
আমি সব শুনে থ হয়ে যাই। নিজের মেয়ের মৃত্যুর কথা কনক চাচার কাছে শুনে চাচা চোখ মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমার তখন মনে হলো ঘটনা শুনতে চেয়ে হয়তো আমি অপরাধ করে ফেলেছি। সর্বশেষ নোমান ভাই একটা তার মায়ের মৃত্যুর আগে স্বপ্ন দেখেন। রোমান আপু তাকে বলছে আমাদের সবাইকে শেষ করে দেবে, আমাদের সবাইকে শেষ করে দেবে, আমাদের সবাইকে শেষ করে দেবে। হয়তো কথাটি সত্যি বনে গেল। 2015 সালে রোমান ভাইয়ের মায়ের মৃত্যু, 2018 সালে মোস্তফা চাচা হার্ট ব্লক হয়ে মারা যান, 2020 সালে সড়ক দুর্ঘটনায় মারা যান নোমান ভাই। জানি না তাদের এই তিনজনের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল নাকি অলৌকিক কিছু, নাকি তারাও এই মৃত্যুর মিছিলের সামিল। শুরুটা ছিল মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু থেকে, এরপর রোমানা আপু, ইমাম সাহেবের মেয়ের মৃত্যু। শুরু থেকে এই পর্যন্ত সব কবিরাজের পানিতে মৃত্যু, এলাকায় একটানা বহু লোকের মৃত্যু। আসলে শুরুটা কি এখানেই ছিল নাকি এটা অন্য কোথাও? এই মৃত্যু মিছিল আদৌ থেমেছে কিনা জানি না, কারণ প্রায় ওই বাড়ির সামনে লোকের চিৎকার শুনতে পাওয়া যায়। রোমানা আপুর লাশ যেই বাড়িতে পাওয়া গিয়েছিল সেই বাড়িতে আজও কেউ বেশি দিন থাকতে পারে না। ইমাম সাহেবের মেয়ে ঝুলন্ত লাশের সেই গাছের নিচে নাকি নগ্ন অবয়বের দেখা মেলে। কতজন এই মৃত্যু মিছিলের সামিল কে জানে, হয়তো আজও রাতে কেউ সামিল হতে যাচ্ছে। সবশেষে আমি কৌতূহলে কনক চাচাকে প্রশ্ন করলাম। সবার ঘটনায় বুঝলাম, কিন্তু নজরুল চাচার স্ত্রী কোথায় গেলেন, যিনি কিনা নিজেই তার স্বামীর পা কেটে ফেললেন? কনক চাচার উত্তরে আমি ধাক্কা খাই। সে বললেন, যেবার প্রথম বাসা উধাও হয়ে যায় সেদিন রাতেই তিনি গায়েব হয়ে যান, তাকে আর পাওয়া যায়নি। সবার ধারণা তার লাশ সেই বাড়ির নিচে, কিন্তু সেটি কি আদৌ সম্ভব? একটা স্বাভাবিক জীবন্ত মানুষ উধাও? যারা প্রথম ও দ্বিতীয় পর্ব শুনতে চান তারা 72 ও 76তম এপিসোডে পেয়ে যাবেন। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, দেরি করে ঘটনা পাঠানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ দিয়েছিলেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই দোয়া করবেন। আমি ইউশ, খুলনা থেকে। চমৎকার একটা ঘটনা ইউশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনার নেক্সট ঘটনার অপেক্ষায় থাকলাম, আশা করছি সেটাও আমরা দ্রুত পেয়ে যাব। আমরা আবারও আপনাদের জানাই, আপনাদের কাছে হয়তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhuj.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত কম উইথ রাসেল। আমরা জানি শুধু এই ঘটনাটি না, আরও অনেক ঘটনায় আপনারা শুনতে চান। যেমন আমরা এখন প্রচুর মেসেজ পাই যে উল্টাকরণের সেকেন্ড পার্ট কবে আসবে। তো এগুলো আমাদের চারপাশেই ঘটে যাওয়া ঘটনা, এবং আমরা যেন এটা ভিজুয়ালাইজ করতে পারি, আমরা যেন দেখতে পাই, যেন মনে হয় আমাদের চোখের সামনেই সব কিছু ঘটছে। ওইখানেই মজা এবং ওইখানেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দের জন্যই আমাদের বারবার আমরা যেমন ফিরে আসি, ঠিক একইভাবে আপনারাও ফিরে আসেন। এইটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার। এবং আমি দেখি যে কতজন আমাদেরকে কমেন্ট করেছেন। এখন কমেন্টের সংখ্যা হচ্ছে ৯,৯89। গতকাল কি ইমেল স্পেশাল এপিসোড হয়েছে না? আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে ইমেল এপিসোডটি এই সপ্তাহে হচ্ছে না, আমরা খুব দ্রুত করব, কারণ অনেকেই চাচ্ছিলেন ইমেল এপিসোডটা শুনতে, এবং আমরা বেশ কিছু সমস্যার কারণেই গত সপ্তাহে মানে গতকালকে আমরা এটা দিইনি। আমরা আশা করছি যে আপনাদের খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী যে সময়টা সেটা জানিয়ে দেব। শেখ সামিরুল ইসলাম সৈয়ব আমাদেরকে বলেছেন যে তিনি বলছেন যে আচ্ছা তিনি ফরিদপুর থেকে লিখেছেন, সেটা তিনি জানিয়েছেন। রাব্বি আমাদের সাথে আছেন, লাইভ মুবারক জানিয়েছেন আমাদেরকে লাইভ রাব্বি চৌধুরী। হাবিবুর রহমান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ভূত.com-এর টানে। কুলাউড়া থানার পৃথিম পাশা গ্রাম থেকে শুনছি। চমৎকার। আপনার গ্রামের যদি কোনো স্পেশাল এরকম ঘটনা থাকে বা আপনার গ্রামে যদি এরকম কোনো লোকেশন থাকে যে লোকেশনে আমরা
আপনাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে নিয়ে আসতে পারি। যেহেতু এখন কোভিড শেষ হয়ে যাচ্ছে, আমি আশা করব আর কি ম্যাক্সিমাম মানুষ ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিন পাচ্ছেন, ভ্যাকসিন নিচ্ছেন, এবং আমি আশা করি যে নেক্সট ইয়ার থেকে সব কিছু আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। সো আমরাও চাচ্ছি একটু বেরিয়ে পড়তে, আপনাদের সাথে গিয়ে শোটা করতে। আপনারা দেখলেন যে আমরা কিভাবে ভূত.কমটা করি, কিভাবে লাইভ করি। এই জিনিসটা আমার মনে হয় যে আপনারা যেমন আগে আমি আপনাদের দেখাতে পেরেছি, এখনও সেটা দেখাতে পারবো, কারণ আগেও শো লাইভ চলতো, এখনও লাইভ চলছে। এটা একটা অন্যরকম মজা আছে, কিন্তু সবাই মিলে মজা করে এই ঘটনাগুলো শোনা মনে হবে যে এই মাত্র এখনই যেন সবকিছু ঘটছে। তাওহিদ হোসেন খান আমাদের সাথে আছেন প্রেমাংশু শর্মা, সৌমিক জুনিয়র আমাদের সাথে আছেন। তিনি বলছেন যে প্রতি শুক্রবারের মতন আজও সাথে আছি রাসেল ভাই, নড়াইল জেলার বড়দিয়া থেকে তিনি আছেন। এছাড়াও শাহিদুর বিন রহমান আমাদের সাথে আছেন, ইশরাক ফরাজ আমাদের সাথে আছেন, তাওহিদ হোসেন খান আমাদের সঙ্গে আছেন, এমডি তাকবির হুসাইন আমাদের সঙ্গে আছেন, এবং তিনিও প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে, আমি আশা করব যে আমাদের এই শোটা উপভোগ করছেন। ঠিক একইভাবে আমাদের যে ফেসবুক, সেই ফেসবুকেও কিন্তু অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং সেই ফেসবুকের আমি যদি কথা বলি তাহলে আমাদের যে পোস্টটির কথা বলেছি, আপনারা দেখেছেন যে আমাদের যে গ্রুপ এবং আমাদের যে পেজ, সেইখানে আপনারা দেখেছেন যে প্রচুর ঘটনা, মানে প্রচুর মানুষ সেখানে কমেন্ট করছেন, এবং আপনারা সবসময়ই করেন, আমাদেরকে সবসময় এগিয়ে রাখেন। থ্যাঙ্কস টু অল অফ ইউ যে আমরা 40,000-এ হিট করেছি খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। যখন ফেসবুকের অসংখ্য গ্রুপ, অসংখ্য পেজ রয়েছে, একটা সময় হয়তো গ্রো করাটা ইজি ছিল, বাট ইটস নট ইজি নাও। বাট আপনারা আমাদেরকে যে এই যে এগিয়ে রেখেছেন সামনের দিকে, এইটা আপনাদের কাছে আমাদের একটা বিশাল ঋণ। আমি পড়ছি ফেসবুকে যারা লিখছেন, শাহরিয়ার শাওন আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আজও রয়েছি রাজশাহীর বাগমারা উপজেলার থেকে তিনি আছেন। আমি চাইনিজ অক্ষরে নাম লিখেছেন, আমি পড়তে পারলাম না। আই এম লিসনিং ফ্রম রাজশাহী রেলওয়ে স্টেশন, ও আমি ভাবছি আপনি চায়না থেকে শুনছেন, এবং আমাদের সাথে তিনি আছেন, এটা তিনি জানিয়েছেন। তাহমিদুর রহমান তামিম আমাদের সাথে আছেন, পড়াশোনা বাদ দিয়ে ভূত.কম শুনছি, যেটা আমি কখনোই সাজেস্ট করি না। গেমিং রিমন আমাদের সঙ্গে আছেন ইমন, চট্টগ্রামের মিরসরাই থানা থেকে শুনছেন তিনি। শারমিন মিশু আমাদের সাথে আছেন। সাউন্ড ইজ নট গুড, ওয়াই? আমি আপনি একটু আপনাদের যে ইন্টারনেটের কানেক্টিভিটি সেটা একটু চেক করবেন প্লিজ, কারণ সাউন্ড ভালো না হওয়ার কোনো উপায় নেই। মানে আমার কথা শুনতে কষ্ট হচ্ছে, এরকম কিছু যদি হয় তাহলে আমাকে ডেফিনেটলি জানাবেন, আমি সেটা সমস্যার সমাধান করে ফেলতে পারবো আশা করছি। আর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, শুনছি রামপুরা থেকে। সামিউজ্জামান নিবিড় আমাদের সাথে আছেন, উল্টোকরণের দ্বিতীয় অংশটুকু আমাদের শোনাবেন না সেটা জানিয়েছেন। আচ্ছা, রাব্বি আমাকে এইমাত্র কনফার্ম করলেন যে সাউন্ডে কোনো প্রবলেম নেই। আমাদের এই মডারেটরদের মধ্যে এবং আমাদের যারা মানে এই টিমটিকে লিড করে তাদের মধ্যে রাব্বি একজন, এবং সেই রাব্বি আমাকে যখন জানাচ্ছেন যে এই সাউন্ড ঠিক আছে, কারণ উনি একদম ফার্স্ট টু লাস্ট পুরো শো শোনেন, একদম মানে প্রতিটি শব্দ। সো আমি তার কথা বিশ্বাস করি, এবং এখানে সাউন্ডের আসলে খারাপ হবার কোনো সুযোগই নেই। এই জন্য আমি বলছি আর কি, যেটা ইন্টারনেটের কানেক্টিভিটি। এখন যদি আপনার ইন্টারনেটের ডেটা যদি ঠিকমতো না পান, ইউটিউবে যদি আপনার কোনো ছবি ঝাপসা আসে, সেটা তো ইউটিউবের দোষ না। এইটা আমি একটু আপনাদেরকে বলবো। আর আমি যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরবর্তী ঘটনায় যেতে হবে, এবং আমি দেরি না করে এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা কেউ যাবেন না, সঙ্গে থাকুন। আফনান ভাইয়ের ঘটনা প্লে করব, তারপরেই আসবে রোমান। সো ব্যাক টু ব্যাক দুটো দারুণ ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে ইন মাই প্লেলিস্ট। সো কোথাও যাবেন না। তারপরে কি হবে, রোমানের ঘটনার পরে আমি আবার একটা লম্বা স্টোরি নিয়ে আসবো, আচ্ছা সেটাই রোমানের, অবশ্যই সেটাই পড়ে শোনাবো আমি। সো রোমানের ঘটনাটা কিন্তু বেশ লম্বা, এবং আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। ইউসের ঘটনাটা কিন্তু খুব চমৎকার, যার জন্য আপনারা বারবার করেই বলছিলেন এই ঘটনাটি শুনতে চান। তো আমি দেরি না করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমি দেখেছি আমাদের যারা লিসেনার তাদের মানে আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আমি যে কথা বলছি এটার কোনো প্রবলেম নাই, অন্য কোনো মানে যারা লিসেনার না তাদের প্রবলেম থাকতে পারে, বাট যারা লিসেনার তাদের কোনো প্রবলেম নাই। সো আমি একটু কথা বেশিই বললাম, যদি তারপরেও খারাপ লাগে ডেফিনেটলি মানে আমাকে একটু জানাবেন, আমি সঙ্গে সঙ্গে কথা পরিমাণ কমিয়ে দেব। আর সেটা আপনি আমাকে ফেসবুক পেজেও জানাতে পারেন যেন সবাই দেখতে পায়, অ্যাপেও জানাতে পারেন যেন সবাই দেখতে পায়। তো আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমার কাছে নিয়ে এসছেন আফনান ভাই। একটা কথা শুরুতে বলবো, সেটা হচ্ছে আফনান ভাই বলছেন যে এই ঘটনাটা তিনি যখনই শুনেছেন তখন যেরকম শিহরিত হয়েছেন, এই ঘটনাটি তিনি মনে করলেও বা সেকেন্ড টাইম তিনি যখন আবার শুনেছেন তখনও তার কাছে কিন্তু এই ঘটনাটা ঠিক একই রকম
ভাবে শিহরিত করেছে। আগাম ভাই, আমি আফনান ভাই আমাকে বারবার করে একটা কথা বলেছেন যে এই ঘটনাটা একটু অন্যরকম, এবং এটি পাঠিয়েছেন আলামিন, যাকে আপনারা জানেন যে যার ঘটনা পাঠানোর কোনো সুযোগ ছিল না, উপায় ছিল না, এবং আমরা তাকে একটা ডিভাইস দিয়ে হেল্প করছি যাতে হচ্ছে তিনি আমাদের এই ঘটনা পাঠাতে পারেন। তো আমি চেয়েছি যে তিনি যেন আমাদের ছবি তুলে পাঠাতে পারেন, ঘটনা পাঠাতে পারেন। আমি একটু আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করেছি তাকে সেই সুযোগটি করে দেবার, আমাদের কারণেই একেবারেই তার উপকারে যেতে আমাদের উপকার বেশি হয়েছে। তো আমি চলে যাব সেই আলামিনের বলা সেই ঘটনাটি, যিনি একজন পাটকলে চাকরি করেন, একজন কর্মকর্তা এবং একজন কর্মী বলবো আমি, এবং তিনি আফনান ভাইকে ঘটনাটি শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে ঘটনা, ফেসবুকে এবং কমেন্টস। ভূত.com এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি আমি যার কাছ থেকে পেয়েছি তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন আলামিন। আলামিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে। এই লাহুরিয়া ইউনিয়নের পাশেই রয়েছে একটি পুরাতন ইটের ভাটা। এই ইটের ভাটা কেন্দ্রিক একটি ঘটনা আলামিন আমাকে পাঠিয়েছে, এবং এই ঘটনাটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 1995 বা 96 সালের দিকে। ভালোই চলছিল সেই ইটের ভাটা। হঠাৎ করে একটি সমস্যা দেখা দেয়। ইটের ভাটায় যখন ইট পোড়ানো হবে, সেই ইটগুলি আগে তৈরি করে মাটিতে শুকানো হয়। এই শুকানো ইটগুলি পরবর্তীতে স্তরে স্তরে সাজিয়ে আগুন লাগিয়ে ইট পোড়ানো হয়, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পোড়ানোর পর আগুন যখন থেমে যায়, তখন সেই ইটগুলো আস্তে আস্তে বের করে নিয়ে আসা হয়। এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন। সাধারণত শীতকালের দিকে ইটের ভাটার এই ইট পোড়ানো গুলো শুরু হয়। তো এমনই একটি শীতের সিজন, যখন ইটগুলি বানিয়ে শুকানো হচ্ছিল, এক রাত্রে তখন সবাই ঘুমিয়েছিল। সাধারণত ইটের ভাটায় কেউ পাহারায় ছিল না। তখন সকালে উঠে দেখা গেল যেখানে ইটগুলো শুকানোর জন্য রাখা হয়েছিল এবং কিছু ইট শুকিয়েও গিয়েছিল, সেগুলো কে যেন তছনছ করে রেখে গেছে। কে বা কারা? ইটের ভাটার মালিককে যখন বিষয়টি জানানো হলো, তখন তিনি সহ অন্যান্য সবাই ভাবলেন যে আশেপাশের কোনো দুষ্টু লোক এই কাজগুলি করেছে। তখন তারা চিন্তা করলেন যে আশেপাশে দেখি একটু খোঁজ খবর নেই কারা এই কাজটি করেছে। তো খোঁজ খবর নিয়ে আসলে তেমন কোনো তথ্য বা কোনো ক্লু তারা উদ্ঘাটন করতে পারলেন না। পরের দিন একই ঘটনা। তখনও তারা ভাবলেন এটি নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ। তৃতীয় দিনও একই ঘটনা। এবার আর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা ধৈর্য ধরতে পারছিলেন না। ইটের ভাটার মালিক তিনি ইটের ভাটার যে স্টাফ এবং শ্রমিকরা আছেন তাদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করে দিয়ে পাহারায় বসিয়ে দেন। প্রথম দিনে 4-5 জন পাহারায় থাকে। অদ্ভুত বিষয় হচ্ছে, পাহারা দেওয়ার পরে এই কাজটি বন্ধ হয়ে যায়। টানা 7 দিনের মতো পাহারা দেওয়া হয়। 7 দিন এই ধরনের কোনো ঘটনা ঘটে না। তখন সবাই নিশ্চিত হয় এই কাজটি আসলে মানুষেরই কাজ, যেহেতু পাহারা দেওয়া হচ্ছে এই জন্য আসতে পারছে না। তারপরে পাহারা দেয়া বন্ধ করে দেওয়া হয়। এই ভাবা হয় যে হয়তোবা আর কেউ এখানে এসে এইসব ভাঙচুর করবে না। যেদিন পাহারা কেউ দেয়নি, সেই রাত্রেই ঘটে একই ধরনের ঘটনা। কে বা কারা এসে এই ইট তছনছ করে দিয়ে যায়, ভেঙে চুরমার করে দিয়ে যায়। তখন ইটের ভাটার মালিক আরো বেশি করে পাহারা জোরদার করেন।
3 দিনের মাথায় অদ্ভুত একটি ঘটনা ঘটে। 3 দিনের মাথায় যারা পাহারায় ছিলেন 3-4 জন ব্যক্তি, ওনারা হঠাৎ ইটের ভাটার একটা পাশ থেকে শব্দ শুনতে পান। মনে হচ্ছে যে যেখানে ইটগুলো শুকিয়ে স্তূপ করা হয়েছে, কে বা কারা সেই ইটগুলি নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। কারণ শুকানোর আগে ইটগুলো খুব দুর্বল থাকে, সামান্য আঘাতেই সেটা ভেঙে যায়। তখন তারা দৌড়ে সেই জায়গায় গিয়ে দেখেন ইটগুলি তছনছ করে ভেঙে ফেলেছে। তারা চিন্তা করেন এত তাড়াতাড়ি কোনো মানুষের পক্ষে এতগুলো ইট ভাঙা কিন্তু সম্ভব নয়। তখনও মোবাইলের ব্যবহার এতটা জনপ্রিয় হয়নি, বা তখন মোবাইল কেবল শুরু হচ্ছে বাংলাদেশে, এমন একটা সিচুয়েশন তখন ছিল। অতটা মানুষের হাতে তখন মোবাইল পৌঁছায়নি, সামান্য কিছু মানুষের হাতে মোবাইল তখন ছিল। এই জন্য তাদের হাতে আসলে ওই সময় মোবাইল যেহেতু ছিল না, এই জন্য সাথে সাথে তারা খবর মালিককে দিতে পারেননি। কিন্তু পরের দিন সকালবেলা মালিককে তারা অবহিত করেন বিষয়টি সম্পর্কে। তখন মালিক উনি পাহারায় আরো বেশি সংখ্যক লোক নিয়োগ করেন, যে আসলে কে করছে এটা। মালিক যেদিন পাহারায় আরো বেশি করে লোক নিয়োগ করেন, ওই রাত্রে সর্বপ্রথম কিছু মানুষের সামনে একটি অদ্ভুত ঘটনা দৃষ্টিগোচর হয়। ওই রাত্রে যারা পাহারায় ছিলেন তারা হঠাৎ করে দেখতে পান কোনো একটা ছায়া মূর্তি, বড় আকৃতির, মোটা আকৃতির একটি ছায়া মূর্তি ইটের ভাটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন যারা পাহারায় ছিলেন তারা সেই ছায়া মূর্তিটিকে ধাওয়া করেন। ছায়া মূর্তিটি খুব দ্রুত দৌড়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে দিয়ে নেমে চলে যায় এবং নেমে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি পরের দিন মালিককে পাহারায় থাকা ব্যক্তিরা অবহিত করেন। তখন মালিক ভাবেন যে একজন লোক এতগুলো ইট ভাঙবে এটা তো কঠিন, আর এটা কে যে মাঠের মধ্যে দিয়ে নেমে গেল? মাঠের ওপাশে তো কোনো বসত ভিটা নাই, তাহলে লোকটি কোথায় গেল? বা মাঠের ওই পাশে তো পানি আর পানি, ওখানে লোকটি কোথায় গেল? এটা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করেও কোনো সমাধান করতে পারেন না। এর পরের দিন যে ঘটনাটি ঘটে সেটি ছিল খুবই ভয়াবহ একটি ঘটনা, এবং মূল ঘটনার শুরুটা আসলে এখান থেকেই। ওই রাত্রে মালিক প্রায় 25 থেকে 30 জন প্রহরী নিযুক্ত করেন, যে কোনো মূল্যে কে এই কাজটি করছে তাকে ধরতে হবে। সেই রাত্রে যখন রাত 2টো কি 3টা, তখন ইটের ভাটার পাশেই সেই ছায়া মূর্তিটিকে আবার দেখা যায়। তখন 2-3 জন যখন চিৎকার করে ওঠে, ইটের ভাটার চতুর্দিকে যেহেতু পাহারা ছিল, সবাই মিলে ওই ছায়া মূর্তিটিকে ঘিরে ফেলে এবং ওই ছায়া মূর্তিটি মাঝখানে পড়ে যায়। অন্ধকারে এবং চাঁদের আলোতে সবাই উপলব্ধি করতে পারে, এবং যাদের হাতে টর্চ লাইট ছিল তারা যখন টর্চ লাইটটা জ্বালিয়েছে ওই ছায়া মূর্তিটির দিকে লক্ষ্য করে, যখন টর্চ লাইটটা জ্বালায় ওই ছায়া মূর্তিটিকে দেখা যায় না, মনে হয় সেখানে কিছুই নাই। কিন্তু যখনই টর্চ লাইটটি বন্ধ করে, চাঁদের আলোতে ওই ছায়া মূর্তিটি দৃশ্যমান হয়। চাঁদের আলোতে দেখতে পায় 4 পা বিশিষ্ট একটি ভল্লুক জাতীয় প্রাণী, যেটি আসলে ভল্লুক না, কিন্তু এটি যে কি জাতীয় প্রাণী সেটাও বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু টর্চ লাইট মেরে ওই প্রাণীটিকে দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোতে দেখা যাচ্ছে। অদ্ভুত একটি বিষয়। প্রায় 25 থেকে 30 জন মানুষ এই অদ্ভুত প্রাণীটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তখন ওই প্রাণীটি
এই মানুষদের ভেতর দিয়েই বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। যখনই ওই দিক দিয়ে কোনো একটা দিক দিয়ে সে বের হওয়ার চেষ্টা করে, ওই ইটের ভাটার ম্যানেজারও ওই দিন প্রহরায় ছিলেন। তখন তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সজোরে ওই প্রাণীটিকে আঘাত করে এবং প্রাণীটি ভয়ঙ্কর একটি শব্দ করে লাফ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে নেমে অদৃশ্য হয়ে যায়। এরপরে ইটের ভাটায় এই ইট ভাঙার ঘটনাটি বন্ধ হয়ে যায়। কিন্তু ইটের ভাটার এই ঘটনাটি বন্ধ হয়ে গেলেও ইটের ভাটার ওই ম্যানেজারের সাথে ঘটনাটির কেবল শুরু হয়। যেদিন যে রাত্রেই ঘটনাটি ঘটে, তার পরের দিন ইটের ভাটার ম্যানেজারের ছেলের সাথে ঘটে একটি ঘটনা। ইটের ভাটার ম্যানেজারের একটি মাত্র সন্তান ছিল। সে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস 2-তে পড়ত। পরের দিন তার ছেলে স্কুল থেকে ফিরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় এবং বিকেলবেলা উঠে সে খেলতে যায়। এটা তার প্রতিনিয়ত একটি রুটিন ওয়ার্ক ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন তার ছেলেটি ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পর অদ্ভুত একটি বিষয় সবার দৃষ্টিগোচর হয়। এই ছেলেটি কথা বলতে পারছে না, আর সে আর স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। সে 4 পা দিয়ে হাঁটছে, ঠিক যেমন বিড়াল, কুকুর, ভল্লুক এরা হাঁটে, ঠিক সেভাবে হাঁটছে। সে কোনো কথা বলতে পারছে না, কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। এই দৃশ্য দেখে তার মা চিৎকার করে ওঠে। আশেপাশ থেকে লোকজন চলে আসে। মুহূর্তের মধ্যে ইটের ভাটার ম্যানেজারের কাছেও সেই খবরটি চলে যায়। সেও দ্রুত বাসায় ফিরে এসে এই ঘটনাটি দেখে, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সবাই, যে কি করবে আসলে বিষয়টি বুঝতে পারছে না, কেন এমনটা হলো। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি কোনো সমাধান দিতে পারেন না। এদিকে ছেলেটি কিছুই খেতে পারছিল না, তার খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু পানি খেতে পারে। এভাবে প্রথম দিন চলে যায়। দ্বিতীয় দিন নড়াইল সদরে এসে বড় ডাক্তার দেখানো হয়। তিনি অনেকগুলো টেস্ট দেন, কিন্তু সেই টেস্টেও কিছুই ধরা পড়ে না, উনিও কিছু বুঝতে পারছিলেন না। তারপর দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়, সেখানেও অনেক ধরনের টেস্ট করে কিছুই ধরা পড়ে না। এদিকে একটি মানুষ শুধু পানি খেয়ে কিন্তু বাঁচতে পারে না। তখন ঢাকা থেকে বলা হয় যে আপনি একে বাসায় নিয়ে যান, কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়। তখন তাকে বাসায় নিয়ে আসা হয়। বেশ কয়েকজনের পরামর্শে একজন তান্ত্রিক গোছের মানুষের কাছে তারা শরণাপন্ন হন। তান্ত্রিক বলেন, এই ছেলেটির উপর ভয়ঙ্কর এক পিশাচ ভর করেছে। এর কাছ থেকে কোনোভাবেই দূর করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি ন্যূনতম চেষ্টা করি, তাহলে আমার জীবনটাও চলে যেতে পারে। তখন ইটের ভাটার ওই ম্যানেজার খুব হতাশ হয়ে যান। চতুর্থ দিন তার সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পরেও তাকে গোসল করানো বা দাফনের সময় অনেক কষ্ট করেও তার ছেলের বডিকে সোজা করা যায়নি। ঠিক মৃত্যুর আগে যেমন ছিল সেই অবস্থাতেই তাকে দাফন করা হয়েছে। এমন একটি শোকাবহ ঘটনা যখন ঘটে গ্রামে, তখন আশেপাশে এবং ওই গ্রামের যারা লোকজন আছেন, ওই ইটের ভাটার ম্যানেজারের প্রতিবেশী এবং গ্রামের লোকজন সবাই খুব শোকাতুর হয়ে পড়েন। এমন একটি মর্মান্তিক ঘটনা যে ছেলেটি দুপুরবেলাও স্কুল থেকে ফিরেছে, তার স্কুলের টিচার, তার বন্ধু বান্ধব কেউই আশা করেনি এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এবং চোখের সামনে তার মৃত্যুটা সবাই দেখেছে। ইটের ভাটার ম্যানেজার, উনি যেহেতু একটি মাত্র সন্তান ছিল, উনি শোকাতুর হয়ে পড়েন স্বাভাবিকভাবেই। তারপরে উনি ইটের ভাটার ডিউটি চালিয়ে যাচ্ছিলেন।
এর কয়েকদিন পরেই, যেহেতু বেশ কিছুদিন ধরে ইটের ভাটায় এই ইট ভাঙাটা বন্ধ ছিল, যার কারণে এই সময়ের মধ্যে কিছু ইট তারা পরিপূর্ণভাবে রোদে শুকাতে সক্ষম হয়েছিলেন। এই ইটগুলি ভাটায় থরে থরে সাজিয়ে তারপর আগুন ধরানো হয়। প্রায় 5 থেকে 6 দিন ইট পোড়ানো হয়, মানে স্বাভাবিকভাবে ইট যতদিন পোড়ায় আর কি। এরপরে যখন আগুন নিভে যায় এবং ইটের ভাটা ঠান্ডা হয়, তখন শ্রমিকরা যখন ইট বের করতে গেছে সবাই অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে দেখে একটি ইটও পড়ে নাই। ঠিক মাটির তৈরি ইট যেমন ছিল রোদে শুকানোর অবস্থায়, প্রত্যেকটি ইট একই রকম, একটি ইটও পড়েনি। এটা কিভাবে সম্ভব? অথচ তারা প্রচুর পরিমাণ খড়ি আগুনে পুড়িয়েছে, সে খড়িগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু একটা ইটও পড়ে নাই। আবার শুরু হয় ইট পোড়ানো, একই ইট আবারও পোড়ানো শুরু হয়। নির্দিষ্ট সময় পোড়ানোর পর আবার যখন পোড়ানো বন্ধ হয়, ইটের ভাটা ঠান্ডা হয়, শ্রমিকরা যখন ইট আনতে যায়, এবারও দেখে একটি ইটও পড়েনি। সবগুলো ইট একদম আগের মতো আছে, কিন্তু খড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এইভাবে 3 বার চেষ্টা করা হয়। তৃতীয়বার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে মালিক ইট পোড়ানো ছেড়ে দেন, বলে যে এভাবে আর সম্ভব নয়। কেন এমন হচ্ছে? তখন ইটের ভাটার মালিক, উনি একজন বড় হুজুরের শরণাপন্ন হন। হুজুর বলেন, আসলে এই ইটের ভাটার উপর এক পিশাচ ভর করেছে। এই পিশাচ, সে চায় না যে এখানে ইটের ভাটা থাকুক এবং এখানে মানুষের আনাগোনা থাকুক। এই জন্য সে প্রথমে ইটগুলো ভাঙচুর করেছে। তারপরে যখন তোমরা তার শরীরে আঘাত করেছো, তার প্রতিশোধ হিসেবে সেই ইটের ভাটার ম্যানেজারের ছেলেকে মেরে ফেলেছে। আর এখানে আর কোনোভাবেই ইট পোড়ানো সম্ভব হবে না। প্রিয় লিসেনার্স, এরপর থেকে ইটের ভাটাটি পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু আপনারা কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়, আরো অনেক ঘটনা সামনে আছে। এদিকে ইটের ভাটার মালিক যিনি ছিলেন, তিনি অন্য কাজে বা অন্য কর্মে লিপ্ত হন, যেহেতু ইটের ভাটাটা বন্ধ হয়ে যায়। উনি স্বপ্নে একদিন দেখেন কোনো ভয়ঙ্কর একটি প্রাণী তাকে এসে বলছে, তোর কোনো সন্তানকে আমি বাঁচতে দেব না, কারণ তুই আমার শরীরে আঘাত করেছিস, তোর সাথে ঘটনা কেবল শুরু হয়েছে। উনি স্বপ্ন থেকে যতটুকু বুঝতে পারেন যে সামনে ওনার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। প্রিয় লিসেনার্স, একদিন উনি একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ওনার বাড়ির পথটি ছিল ইটের ভাটার পাশ দিয়েই যাওয়ার। ইটের ভাটার পাশ দিয়ে উনি যখন যাচ্ছিলেন, তখন উনি একাই ছিলেন। ইটের ভাটার পাশে যে রাস্তা চলে গেছে, রাস্তার অপোজিট পাশে একটি বট গাছ আছে। উনি দূর থেকে দেখছিলেন বট গাছের নিচে কিছু একটা বসে আছে। ওনার আশা দেখে ওই জিনিসটি রাস্তা পার হয়ে ইটের ভাটার দিকে যাওয়া শুরু করে। উনি প্রথমের দিকে চিন্তা করেছেন যে বড় আকৃতির কোনো শিয়াল বা এই টাইপের কিছু হবে, কিন্তু উনি খেয়াল করছিলেন
যে যেহেতু ইটের ভাটার দিকে নেমে গেল, জিনিসটা কি? উনি কিন্তু একবারের জন্য ভাবতে পারেন নাই যে এটি কি সেই পিশাচ। উনি চিন্তা করেছেন সেই পিশাচের আকৃতিটা অনেক বড় দেখেছিলেন, বড় আকৃতির একটি ভল্লুকের মতো, কিন্তু এটির আকার তো অতটা বড় নয়। কিন্তু তারপরেও উনি দেখছিলেন যে শিয়াল যদি হয় সে তো দৌড় দেবে, কুকুর যদি হয় দৌড় দেবে, কিন্তু এত নিশ্চিন্ত মনে কিভাবে চার পায়ে হেঁটে ভাটার দিকে যাচ্ছে। তখন উনি একটু সন্দেহ পোষণ করেন। উনি আস্তে আস্তে ওই জন্তুটির পিছু নেন এবং কাছে গিয়ে টর্চ লাইট জ্বালান। তো টর্চ লাইট জ্বালানোর পরে উনি দেখেন কালো লোমশ আকৃতির একটি প্রাণী। তো উনি চিন্তা করেন এটা কোনো প্রাণী হবে, যেহেতু ওইবার টর্চ লাইট জ্বালানোর পরে ওই অদ্ভুত আকৃতির প্রাণীটাকে দেখা যায় নাই, কিন্তু এবার যেহেতু দেখা যাচ্ছে এটা কোনো নিশ্চিত কোনো প্রাণী হবে। কিন্তু তখন উনি যেটি দেখতে পান সেটি ছিল অত্যন্ত ভয়ানক এবং অপ্রত্যাশিত। উনি দেখতে পান ওই চার পায়া ওই প্রাণীটি সোজা হয়ে উঠে দাঁড়ায় ঠিক মানুষের মতো, এবং দাঁড়িয়ে তার দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর সাথে সাথে ইটের ভাটার ওই সাবেক ম্যানেজার উনি দেখতে পান ওই প্রাণীটির চেহারা অবিকল তার ছেলের মতো, যে ছেলেটি মারা গেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তাকে যখন উদ্ধার করা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর পর দেখা গেল উনি আর আগের মতো হাঁটতে পারছেন না, উনি কথাও বলতে পারছেন না, এবং উনি চার পায়ে হাঁটা শুরু করেছেন ঠিক যেমন তার ছেলের হয়েছিল। উনি কিছু খেতেও পারছেন না। তখন ওনার পরিবারের লোকজন বুঝতে পারে যে তার ছেলের সাথে যে ঘটনাটি ঘটেছিল তার সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। তারা দ্রুত একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর অনেক ঝাড়ফুঁক করার পর 3 থেকে 4 দিনের মাথায় উনি স্বাভাবিক হন, এবং স্বাভাবিক হওয়ার পরে এই পুরো ঘটনাটি খুলে বলেন। প্রিয় লিসেনার্স, ওনার স্ত্রী একাধিকবার গর্ভবতী হলেও কোনো এক অজানা কারণে গর্ভপাত হয়ে যেত। অনেক চেষ্টা করেছেন তিনি, কোনোভাবেই এর কোনো সমাধান করা যায় নাই। উনি এখনো নিঃসন্তান অবস্থায় আছেন, আর এখনো রাতের বেলা লাহোরি ইউনিয়নের পাশে ওই পরিত্যক্ত ইটের ভাটায় অনেকেই ওই ভয়ঙ্কর ভল্লুক আকৃতির চার পায়া প্রাণীটির দেখা পান। বিশেষ করে ভর দুপুর বেলা এবং সন্ধ্যার পর পারতপক্ষে ওখানে কোনো মানুষ যায় না। ইটের ভাটার সাবেক ম্যানেজার উনি এবং ওনার স্ত্রী কিন্তু এখনো জীবিত আছেন। আপনারা ভেবে অবাক হচ্ছেন কেন ইটের ভাটার ওই ম্যানেজারের নাম আমি বলছি না, কারণ উনি লাহোরিয়া উপজেলার কোনো একটি জায়গার একজন জনপ্রতিনিধি। তার সম্মানের দিকে তাকিয়ে আমরা তার নামটা বলতে পারছি না, কারণ এমনটাই নির্দেশনা ছিল, তার নামটা আমরা বলতে পারবো না। কিন্তু লিসেনার্স, আপনারা যদি ওইখানে গিয়ে এই ঘটনাটির সত্যতা যাচাই করতে চান অবশ্যই পারবেন। এবং কেউ যদি চিন্তা করেন রাতের বেলা লাহোরি ইউনিয়নের পাশের ওই পরিত্যক্ত ইটের ভাটাতে আপনারা ঘুরে আসবেন, সেটা আপনাদের বিষয়, বিশ্বাস করা না করাটাও আপনাদের বিষয়। তবে আমি বলবো
এই ধরনের কাজে আমাদের সাহস না করাই উচিত, এবং রাতের বেলা এই টাইপের কোনো ভয়ঙ্কর প্রাণী দেখলেই তাকে আঘাত করা উচিত নয়। তাহলে কি পরিণতি হতে পারে তা বিভিন্ন গল্পের মাধ্যমেও কিন্তু আমরা জেনেছি। এমনই একটি গল্প ছিল এটা। প্রিয় লিসেনার্স, ধন্যবাদ আলামিনকে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ রাসেল ভাইকে গল্পটি সিলেক্ট করার জন্য, এবং ধন্যবাদ লিসেনার্স আপনাদেরকেও ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো একটি এপিসোডে আবার একটি গল্প নিয়ে হাজির